শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমরা প্রতি সোমবারই এই সংলাপে যে বিষয়টি আলোচনা করি সেটি হচ্ছে ভুক্তভোগীর বর্ণনা, অর্থাৎ বিভিন্ন সময়ে যারা পুলিশি নির্যাতন বলি, আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন বলি, কিংবা বিভিন্ন জায়গায় আটক গ্রেফতারের পর তাদের উপর দিয়ে যে ধরনের অভিজ্ঞতা হয়েছে, তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতাই বলা যায়, সেই অভিজ্ঞতাগুলো তারা তুলে ধরেন আমাদের সোমবারের এই এটিএন সংলাপে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক জনাব নুরুন নবী। এছাড়া স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহসাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন, এবং আমাদের সাথে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সামাজিক বিজ্ঞান বিভাগের অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেই ক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই নুরুন নবী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যে কথাটি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গ্রেফতার হয়েছিলেন বা আটক হয়েছিলেন, তার পর আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো একটু আমরা শুনবার চেষ্টা করব। আমাদের আন্দোলনটা যখন স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের দেশের প্রকৃত নাগরিক হিসেবে সম্বোধন করেছিল, ঠিক তখন থেকে আমাদের আন্দোলনটা মূলত বলা যায় যে সরকার বিরোধী হয়ে ওঠে। আমাদের 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আন্দোলন নিয়ে গেছিলাম, তখন 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা চালায় বলা যায়। তাদের মানে আপনাকে অস্ত্রশস্ত্র, আটক করা হয় লাঠিসোঁটা, কয় রামদা তারিখে? আমাকে 19 তারিখে আটক করা হয়েছিল। জি জি, তারপরের ঘটনাটি যদি একটু বলেন। 19 তারিখে আটক করা হয়েছিল। আমাকে আটক করতে ডিবি থেকে প্রায় 5টা গাড়ি গেছিল, প্রায় 50 জনের মতো গেছিল। আচ্ছা তো তারা শুধুমাত্র আমাকেই, ওইখানে আমরা বেশ কয়েকজন ছিলাম আন্দোলন করতেই আমরা সেখানে গেছিলাম, আন্দোলন শুরু করব ওই মুহূর্তে তারা গেছিল। গিয়ে শুধুমাত্র আমাকে আলাদা করে তারা তাদের একটা গাড়িতে ওঠে, মাইক্রোবাসে ওঠে। গাড়িতে ওঠানোর সাথে সাথেই আমার উপর বলা যায় যে কিল ঘুষি শুরু হয়ে যায় আর কি। আমার ডান হাত ভাঙা ছিল, 3টা জায়গাতে ফ্র্যাকচার ছিল। কোথা থেকে তো আপনাকে গ্রেফতার আটক প্লাস্টার করা হয়? আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গেট থেকে, আচ্ছা ক্যাম্পাসের মূল গেট থেকে আমাকে আটক করা হয়। আচ্ছা তো সেখানেই আর কি গাড়িতে ওঠানোর পরেই আমাকে তারা মারধর শুরু করেছিল। তো সেখানে আমার ডান হাত ভাঙা ছিল আগে থেকেই, ছাত্রলীগ ভেঙেছিল, 3টা জায়গাতে ফ্র্যাকচার ছিল। আচ্ছা ওই ডান হাত ছাড়া মোটামুটি শরীরের বাকি অংশতেই তারা কিল ঘুষি এবং লাঠি দিয়ে খোঁচা মারা এবং বিভিন্ন গালিগালাজ এগুলো দ্বারা শুরু করেছিল। আহ, যেটা কোনোদিন আমি মানে ধারণাও করতে পারিনি আর কি, এভাবে তারা মারতে পারে অকারণে বা কোনো তথ্য প্রমাণ ছাড়াই এভাবে গ্রেফতার করে নিয়ে মানে শুধুমাত্র গ্রেফতার না দেখিয়ে বা আমার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেগুলো আমাকে না জানিয়ে যে আমাকে এভাবে মারবে, সেটা কোনোদিন আমি ধারণা করতে পারিনি। তো সেখান থেকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আমাকে নিয়ে যায়, মারতে মারতেই নিয়ে যায়। একদম যখন গাড়ি থেকে নামাচ্ছিল তখনও আমাকে মারছিল মিন্টো রোডে। তো যখন মূল ভবনের সামনে পুকুরের পাড়ে আমাকে নিয়ে যায়, তখন আহ সেখানে আমার চোখে কালো কাপড় বেঁধে নেয়। কালো কাপড় বেঁধে তারা একটা জায়গাতে নিয়ে যায়, সেখানে চেয়ারে বসে আমাকে শরীরের আহ যত কাপড় ছিল সব কাপড় তারা খুলে ফেলে। আহ আমরা যেটা দেখতাম, ফাঁসির আসামিকে উপরে যেমন একটা মাস্ক পরিয়ে দেয়, তো এমন 2 লেয়ার একটা মাস্ক আমার পরিয়ে দেয়। একটা আকাশি কালার আর একটা কালো, পরবর্তীতে খুলেছে যখন আমি দেখেছিলাম। তো এই মাস্ক গুলো পরানোর পর আমার শরীরের যত কাপড় ছিল সবগুলো খুলে ফেলেছিল। আহ একটা রুমে নিয়ে গেছিল আর কি, সেখানে এগুলো করছিল, চেয়ারে বসাছিলাম। তখন তাদের ডিসি স্যার এসেছিল। আমি এটা বুঝলাম কিভাবে,
যখন ডিসি আসছিল তখন তারা সবাই এভাবে সাবধান হয়ে বলছিল যে এই ডিসি আসছে, ডিসি আসছে আমার। তো আসার পরে আমাকে দাঁড় করায়, দাঁড় করানোর পরে আমাকে প্রস্রাব করায় আর কি। আহ, সেটাতে আমার কারেন্টের শক দেয়, মোট কথা যেটা আমি পরবর্তীতে বুঝতে পারি। তো সেটা শকটাকে আমি মাটিতে পড়ে যাই। আহ, সে মাটিতে পড়ে যাওয়ার পরে হাত পা দুই দিক দিয়ে দুজন সম্ভবত চাপ দিয়ে ধরে রেখেছিল। তারপর লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে আমার নাভির নিচ থেকে একদম হাঁটু পর্যন্ত একদম তারা রুটি যেভাবে আমাদের গ্রামের মায়েরা রুটি বেলে ওইরকম ভাবে চেপে চেপে প্রথমে আহ উপরে, তারপর নিচ দিয়ে এমন করছিল। মানে আপনাকে কেবলমাত্র সেই সময়টুকুতে প্রহারই করা হচ্ছিল, মানে মারধর দেওয়া হচ্ছিল, না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল বা হম কিছু হম বলা হচ্ছিল? প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। আমি যে কথা বলেছিলাম আমার মায়ের সাথে সকালবেলা, সেই ভয়েস, এবং 15 তারিখ থেকে তারা আমাকে সমন্বয়ক হিসেবে ট্র্যাক করছিল। 15 তারিখ থেকে আমার অন্যান্য সমন্বয়কদের সাথে যে কথা বলছিলাম সেই ভয়েস, এগুলো শুনিয়ে শুনে আমাকে মারছিল। এবং এটা বলছিল যে আমাদের ইউনিভার্সিটির কোনো একজন শিক্ষক অথবা ছাত্র আহ, আমার তথ্য দিয়েছে। তারা এইভাবে বলছিল যে তোমার ইউনিভার্সিটি থেকেই দিয়েছে। আহ, আমি তোমার বলছি, তারা তো আর তোমার বলেনি। আচ্ছা আচ্ছা। খুবই বাজে বাজে গালি দিয়ে বলছিল আর কি। যে তোর ওখান থেকে তথ্য এসছে, তুই ছাত্র শিবির করিস, এটা বলে বলে মারছিল আর কি। প্রথমে চিট করে, তারপর বোধ করে মারছিল, মানে এপাশ ওপাশ দুপাশে আর কি। আপনি এমনি সরাসরি কোনো আহ, রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত? না না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। রাজনৈতিক ছাত্র? তো পরবর্তীতে তারা আবার আহ, বলা শুরু করে যে হে, তুই ছাত্র দল, তুই ছাত্র দলের সাথে সম্পৃক্ত, তোর পিছনে যারা ছিল সবাই ছাত্র দল ছিল। ছাত্র শিবির বলে যেমন মেরেছিল, ছাত্র দল বলে ঠিক ওই তেমনই মারছিল আর কি। আচ্ছা এটা চলমান থাকে। আচ্ছা তো আচ্ছা। এক পর্যায়ে আমার মানি ব্যাগের মধ্যে আমার আব্বুর, আম্মুর এবং আমার এনআইডি কার্ড খুঁজে পায় তারা, এবং আমার বিএনসিসির একটা কার্ড তারা খুঁজে পায়। আচ্ছা, আমি এই সেই কার্ড। জায়গায় একটু আপনাকে থামাই। আমি আবারও আসবো আপনার কাছে। এই আলোচনা আসলে আমাদের শুনতে হবে, আমরা শুনবো। আমি একটু আমাদের সাথে আলোচক যারা রয়েছেন তাদের বক্তব্য একটু শুনে আসি, আবারও আসবো আপনার কাছে। জনাব রাজিকুজ্জামান রতন, আসলে যে বর্ণনা আমরা শুনছিলাম এরপরে কতটুকু কথা বলা যায় বা স্বাভাবিকভাবে স্বাভাবিকতা ধরে রেখে কতটুকু কথা বলা যায় সেটি একটি বিষয়। আপনি আপনার বক্তব্য একটু উপস্থাপন করবেন। দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, আপনি রাজনীতির সাথে আছেন, রাজনৈতিক নানা চড়াই উতরাই আপনি দেখেছেন, সেই দৃষ্টিকোণ থেকেও বিষয়গুলো একটু বিশ্লেষণের চেষ্টা করবেন। ধন্যবাদ। আমাদের রাজনীতির জীবনটা শুরুই হয়েছিল স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। নিপীড়ন, সেই সময় সামরিক বাহিনী কর্তৃক নিপীড়ন, পুলিশ কর্তৃক নিপীড়ন, সেগুলো তো আমরা দেখেছি, আমরা শুনেছি। এবং আমাদের মনে হয় এটা, যখন আমরা ইতিহাস পড়ি তখন এটাও দেখেছি যে যখন আমরা পরাধীন ছিলাম ব্রিটিশ আমলে, তখনও লকআপে নিয়ে গিয়ে এ ধরনেরই পেটানো হতো। কিংবা পাকিস্তান আমলে আমরা যখন তেভাগা আন্দোলন করবার জন্য ইলামিত্রদের নিপীড়নের কথা শুনেছি। মানুষ মানুষের উপর কত অমানবিক নিপীড়ন করতে পারে এবং মানবিক মূল্যবোধটা কীভাবে হারিয়ে ফেলতে পারে সেগুলো আমরা দেখেছিলাম। এবং সেখান থেকে একটা ধারণা হতো যে যারা এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত থাকেন, পুলিশ কিংবা অন্যান্য বাহিনী, তাদের মধ্যে কি মনুষ্যত্ব বলতে কিছু থাকে না? তারা কি যন্ত্র হয়ে যায়? সরকারের নির্দেশ পালন করতে গিয়ে তাদের কি মানবিক বোধ বলতে কিছু থাকে না? এই কথাগুলো আমরা শুনেছিলাম। এরশাদ বিরোধী আন্দোলন আমি এরকম শুনেছি আমাদের নেতাদের কাছ থেকে, যারা বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থার দ্বারা তাদেরকে ধরা হয়েছিল, মাসের পর মাস, দিনের পর দিন যাদেরকে নিপীড়ন করা হয়েছিল, সেগুলো আমরা শুনেছি। তখন এরশাদ বিরোধী আন্দোলনের শেষের দিকে একটা দাবি ছিল এই ধরনের গোয়েন্দা সংস্থা দ্বারা গ্রেপ্তার করা এবং নিপীড়ন করার জায়গাটা বন্ধ করতে হবে। আর এবার যে ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে নূর নবী যে বর্ণনাটা দিল, সারাটা জীবন তো তার এটা শুধু মনে থাকবে তা নয়। এইটা তো আমরা একটা প্রজন্মের মধ্যেও এই একটা তারা ভীতি তৈরি করতে চেয়েছিল।
আমরা ধন্যবাদ জানাই আমাদের হাজার হাজার এই সমস্ত তরুণদের যারা সমস্ত ভয়কে অতিক্রম করে সাহসের সঙ্গে লড়েছিলেন। তাদের লড়াইকে আমরা স্যালুট করি। কিন্তু যারাই নিপীড়ন করলো তারা কারা? তাদের কি কোনো ম্যান্ডেট আছে এই ধরনের নিপীড়ন করবার? আমাদের তো ইউএন কনভেনশন একটা আছে, ইউএন কনভেনশন এগেনস্ট টর্চার। এটা তো জাতিসংঘ ঘোষিত সেই মানবাধিকারের মানে বিপরীতে। আমরা যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেই ক্ষেত্রে তো কোনো মানুষকে এইভাবে তো নিপীড়ন করা যায় না। সবচেয়ে বড় কথা, মানুষের সম্ভ্রম হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারো কাপড়ে হাত দেওয়া যায় না। ওরা যে কাপড় খুলে বিবস্ত্র করে তাকে যে এই টর্চারটা করলো, আমাদেরকে এই বাহিনীগুলোর মধ্যে এইটুকু অন্তত ডেমোক্রেটিক ভ্যালুসটা কি আমাদের তৈরি করতে পারে নাই? মানে বাহিনীগুলো, রাষ্ট্রীয় বাহিনী কিভাবে দলীয় বাহিনীতে রূপান্তরিত হয়। আমি নির্যাতন নিপীড়নের বিষয়টা আমি বেদনার সঙ্গে বিবেচনায় রেখেই আমি শুধু প্রশ্নটা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের কাছে করতে চাই। আজকে যখন আমরা বললাম যে একটা স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের ব্যবস্থাগুলোর যদি পতন না হয়, ভবিষ্যতে তো এই ব্যবস্থাগুলো এইগুলো চলবে। কারণ এই ধরনের বাহিনী তো আবার থাকবে। ভিন্নমত হলেই কি তাকে এইভাবে দমন করা যায়? ভিন্নমত হলে কি তাকে নির্যাতন করা যায়? এই ম্যান্ডেট কি তাদের আছে? কিংবা এটা কি আইনসঙ্গত, অথবা এটা কি ন্যায়সঙ্গত? অনেক সময় আইনসঙ্গত কাজও মানুষ করে না, মানবিক মূল্যবোধ তাকে বাধা দেয়। আর এটা তো আইনসঙ্গতও নয়, ন্যায়সঙ্গতও নয়। ফলে আমরা মনে করি এই বিষয়টা এবার আলোচনায় যেহেতু আপনারা এনেছেন, এটা আলোচনা, আপনার ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে, এই বিষয়টাকে আলোচনায় আনতে হবে যে মানে কাউকে ধরে নিয়ে গিয়ে যদি সে একটা সুনির্দিষ্ট ঘটনায়, সুনির্দিষ্ট মামলায় অপরাধীও হয়, তার জন্য তো বিচার হবে। শারীরিকভাবে নির্যাতন করার কোনো বিধান আমাদের আইনে অথবা আন্তর্জাতিক আইনে আছে কি? যদি না থাকে, তাহলে যে সমস্ত কর্মকর্তারা নির্দেশ দিয়েছিলেন এবং যারা এই নির্দেশ পালন করেছিলেন তাদেরকে তো আইনের মুখোমুখি দাঁড় করানো দরকার। আর পাশাপাশি আন্তর্জাতিকভাবেই বিষয়টা উঠে এসেছে যে আমাদের এই বাংলাদেশেরই তো পুলিশ, আমাদের বাংলাদেশের সেনা কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষাকারী বাহিনী হিসেবে দারুণ সুনাম অর্জন করেছেন। যারা বাইরে গিয়ে সুনাম অর্জন করেন, তারা দেশের মধ্যে মানুষের উপর এই নিপীড়নটা কীভাবে চালালেন, এগুলোরও একটা বিচার হওয়া দরকার। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর এ কে মতিনুর রহমান, আপনি শুনছিলেন, আপনার মূল্যায়ন শুনবো বা পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে আজকের এরকম একটি চমৎকার ইস্যু নিয়ে আলোচনা করার জন্য, এবং আমার সম্মানিত সহ-আলোচক এবং আমাদের একজন সিনিয়র শিক্ষার্থী, সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আমি শুরুটা করি এভাবেই। দেখুন, বিদেশে যদি কোনো পুলিশ আপনি যদি কোনো ফল করেন রাস্তায় চলার ক্ষেত্রে অথবা গাড়ি চালানোর ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের, তখন পুলিশ আপনাকে তাড়া করবে এবং আপনাকে ফাইনালি তারা ধরবে বলতে ধরে আপনাকে প্রথমে হয়তো গুড মর্নিং বলবে বা গুড ইভিনিং বলবে, বলার পরে আপনাকে একটা জরিমানা করবে যে আপনার যে অপরাধ, সেই অপরাধের প্রেক্ষিতে। তারাও কিন্তু পুলিশ, তারাও একটা দেশের পুলিশ, এবং তারা আপনাকে শারীরিক তো প্রশ্নই ওঠে না, আপনাকে কথার বাচনিকভাবেও আপনাকে কোনোভাবে করবে না। এখন মূল কথাটা হচ্ছে যে আজকে যে বর্ণনাটা শুনলাম আমাদের সিনিয়র ছাত্রের কাছ থেকে, নুরনবীর কাছ থেকে, যেটি আমার ধারণা হয়তো সে পুরোটাই বর্ণনা করে নাই, হয়তো কিছুটা সেন্সর করে শো করেছে, আমার যদি ভুল না হয়ে থাকে। আপনি এই বর্ণনাটা যারা গ্রেপ্তার হয়েছিল বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, এর আগেও একটা অনুষ্ঠানে আমি ছিলাম অনলাইনে, বিনিয়ার নামে একটা শিক্ষার্থী, তাকে ওইভাবে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এরা তো শিক্ষার্থী এবং তাদের অপরাধ কি, তারা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। সেটি কি, সেটি একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। তারা কিন্তু বলেন আমাদেরকে ফেভার করেন, তারা মেধার চর্চাটা চেয়েছে, মেধার মূল্যায়নটা করতে চেয়েছে। এই আন্দোলনটাকে দমানোর জন্য আপনি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি করেছেন, সরকার ব্যবস্থা যেটা করেছিল, এটি আমি তো বলবো যে সিভিলাইজেশনের যুগে তো নয়, আপনি যদি আমি বলি আইএমএ জাহিলিয়ার যুগেও যদি আপনি চিন্তা করেন, তাহলে হয়তো এতটা টর্চার হয়তো মানুষকে করতে পারে, এটা আসলে খুবই অবাক করার বিষয়। দেখুন, এখানে একটি কথা আছে যে 1971 সালে আমরা যখন মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যবাহিনী যখন বাংলাদেশের মানুষের উপরে হামলা করেছে, তখন কিন্তু তারা পাকিস্তানের মানে শাসক দলের রাষ্ট্রযন্ত্রের ছিল, কর্মী বাহিনী ছিল। ব্রিটিশরা করেছে ব্রিটিশদের তত্ত্বাবধানে।
এখন তো বাংলাদেশ, এই বাংলাদেশে যারা এই রাষ্ট্র ব্যবস্থার সাথে যারা জড়িত তারা কিন্তু এই দেশেরই নাগরিক। এই শিক্ষার্থী তারই কোনো না কোনোভাবে আত্মীয়, তার ভাই, তার সন্তান, তার বোন, আলটিমেটলি বিষয় এই দেশের সন্তান। এবং যারা এর সাথে যুক্ত, আপনি আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা অন্য অন্য যতগুলো বাহিনী বলেন, তারাও কিন্তু এদেশের সন্তান। একজন মানুষ আর একজন মানুষ এই জায়গাতে টর্চার করতে পারে, এটি আসলে অকল্পনীয়। তবে আমি যে কথাটি রতন ভাই বলেছেন সেটি হচ্ছে, আমাদের এই পুলিশ বাহিনী, আমাদের এই সেনাবাহিনী বা আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী অথবা আপনার অন্যান্য যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো রয়েছে, তারা বিদেশে যখন শান্তি মিশনে কাজ করতে যায় যথেষ্ট সুনামের সাথে তারা কাজ করেছে। তার মানে তাদেরকে আমি মনে করি যে তাদেরকে হ্যান্ডেলিং যারা করেছেন, এটি আমি মনে করি যে এটি আসলে দায়টা বেসিক্যালি তাদের উপরে। তবে কিছু কিছু অতি উৎসাহী ব্যক্তিও থাকেন যারা হয়তো যতটুকু আপনাকে হয়তো একটা চর মারা নির্দেশ হয়েছে, আপনি দেখা হলো তাকে আপনি এমনভাবে আহত করলেন যেটা হয়তো নির্দেশও যায় না, উনি নিজে থেকে করেছেন। বাট আপনি একটা জিনিস খেয়াল করবেন আমিনুল ভাই, সেটি হচ্ছে বাংলাদেশে সরকার এসেছে, সরকার গিয়েছে। আমি যদি খুব মোটা দাগে কথাটি বলি, এরশাদ বিরোধী আন্দোলনে রতন ভাইরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই সময়টা আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা মার খেয়েছি, পিকেটিং হয়েছে, পুলিশ লাঠিচার্জও করেছে, কিন্তু হয়তো কাউকে কাউকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাদেরকে হয়তো নির্যাতনই করেছে। কিন্তু সেটির একটা মাত্রা ছিল, এই মাত্রাটা কিন্তু এরশাদের সময় আপনি প্রেডিক্ট করতে পারতেন। কিন্তু এবার যেটা হয়েছে এটা আসলে কোনো প্রেডিকশন করা যাবে না। আপনি যদি বিভিন্ন ভিডিও ফুটেজ আপনি দেখেন, তাহলে যেভাবে সরাসরি গুলি করে আপনি একই জায়গায় 10 জন বা 15 জনকে হত্যা করা হচ্ছে, এটিতে আমরা আপনাদের মাধ্যমেই সোশ্যাল মিডিয়া এবং টিভির বিভিন্ন আমরা দেখেছি। এখানে যে জিনিসটা আমি বলতে চাই সেটি হচ্ছে, দেখেন নুরুন নবীর যে বক্তব্য, সেই বক্তব্যটি লোমহর্ষক। তার বয়স কত, মানে এইরকম একটা টর্চার সে সহ্য করেছে, এবং সহ্য করে সে যে এখনো সুস্থ, মানে আমি মনে করি যে না মানে কথা বলতে পারছে, এবং তার মানসিক যে ট্রমাটা, এই ট্রমাটা কাটিয়ে ওঠার জন্য শুধু নুরুন নবী না, অসংখ্য ছেলেমেয়েরা এই ট্রমার মধ্যে আছে। এবং আমি প্রথমে আসলে এদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না, কারণ এরা আসলে আমি মনে করি যে আমরা যারা প্রজন্ম, আমাদের যে প্রজন্ম, আমাদেরকে তারাও কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে আসলে ওরা অনেকগুলো জায়গাতে কিন্তু চেঞ্জ চাইছে। এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলন তা কিন্তু নয়, এই চেঞ্জটা কিন্তু রাষ্ট্র এবং জাতিকে কিন্তু তারা দেখিয়েছে। আমি যেটা দেখেন, আজকে আমি এখানে আসার আগে আমি আরেকটা ভিডিও দেখছিলাম, আপনারা হয়তো দেখেছেন, কক্সবাজারের এক কাউন্সিলর, এবং তাকে যখন ধরে নিয়ে যাওয়ার পরে তার মেয়ের সাথে আবার টেলিফোনে কথা হচ্ছিল, এবং টেলিফোনে রেখেই তাকে 2 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। তার একটা পর্যায়ে সে কাঁদছিল, এবং কাঁদতে কাঁদতে তার ওয়াইফ ফোনটা রিসিভ করছে, তখন আর ফোনটা, আপনি চিন্তা করতে পারেন যে একজন মানুষকে এবং তার 2টি মেয়ে, এই সন্তান যেভাবে ট্রমার মধ্যে তারা মানে হয়তো বড় হচ্ছে, বেড়ে উঠছে, এটি আসলে এই মানসিক জায়গাতে তারা কতটা শক্তি অর্জন করবে আমি জানি না। তবে আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে, যারা টর্চারের শিকার হয়েছে, তাদের প্রতি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে সমবেদনা এবং তাদেরকে শ্রদ্ধা জানাই। আমি এই শিক্ষার্থীদের এবং একই সাথে যারা শহীদ হয়েছে তাদেরকে তো আমরা ফিরে পাবো না, আমি এদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি বর্তমান যে সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করেছে, তাদের কাছে আমার আবেদন থাকবে, বিশেষ করে শহীদদের জীবন ফিরে পাবো না, কিন্তু তাদের পরিবার এবং তাদের পরিজনের জন্য যাতে এমন দৃষ্টান্তমূলক কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সাথে যারা অসুস্থ রয়েছে হাসপাতালে, আমি দেখেছি অনেকের অঙ্গহানি হয়েছে, তাদেরকে যেন সর্বোচ্চ পরিমাণের সম্মান প্রদর্শন করা হয়, যেমনটি 1971 সালের মুক্তিযুদ্ধদের করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব নুরুন নবী, আমরা বিরতির আগে আপনার কথা শুনছিলাম প্রথম ভাগে, এ পর্যায়ে যেখান থেকে আপনি শেষ করছিলেন যে আপনার আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড, মানিব্যাগ পাওয়া গেল, আপনার পরিচয় শনাক্ত করা হলো, আপনার বাবা মায়ের সম্ভবত নম্বর পাওয়া গেল বা তাদের ঠিকানা পাওয়া গেল, সেই বিষয়গুলো একটু আলোকপাত করবেন। এরপর কি হলো? আসলে তারা আমার পকেট থেকে মানিব্যাগ পেয়েছিল, সেখানে আমার বিএনসিসির যে
আইডেন্টি কার্ড, সেই আইডি কার্ডটা সে পেয়েছিল। তো পেয়ে ওইখানে একজন কনস্টেবল সে বলছিল যে আমি জঙ্গি ট্রেনিং নিয়েছি। আমি একজন বিএনসিসি ক্যাডেট ছিলাম, ক্যাডেট কর্পোরাল। তখন তো রুটির মতো বেলে ছিল আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত। তখন আমি শোয়া অবস্থায় ছিলাম, লাঠি দিয়ে পেটানো শুরু করে তখন বেধড়ক, একদম শরীরের প্রত্যেকটা জায়গাতে, বিশেষ করে আমার পুরোতে এবং হাঁটুর মধ্যে, পায়ের তলাতে মারে, মারতে থাকি আর কি। আচ্ছা 10 থেকে 15 মিনিটের মতো পিটাতে থাকে। তারপরে আমার লজ্জাস্থানের অন্ডকোষে লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে জোরে জোরে আঘাত করেছিল। আমার ডান হাত ভাঙা ছিল, ঝুলানো ছিল কাঁধে। ঘাড়ে যে ডান হাত ঝুলানো ছিল, কিন্তু বাম হাত ভালো ছিল। সেখানে বলেছিল যে ডান হাত ছাত্রলীগ ভেঙেছে, বাম হাত তোকে আমরা ভেঙে দিই। আচ্ছা তো বাম হাতটা আমার টেনে লম্বা করে রেখে একদম গিরেতে লাঠি জাতীয় কোনো একটা বস্তু রেখে চাপ দিয়ে ধরে রেখেছিল। আমাকে কান্না করতে দিচ্ছিল না এবং জোরে আওয়াজ করতে দিচ্ছিল না। জোরে আওয়াজ করলে বা কান্না করলে তারা আমার চেহারাতে মারতো এবং বলতো যে কান্না করলে বা আওয়াজ করলে ক্রস ফায়ার দিয়ে দিবে। আচ্ছা, কান্না করতেও দিত না আর কি। আপনাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল? এরকম, হ্যাঁ, কোর্টে যখন ওঠানো হয়েছিল তখন এইসব বিষয়ে অ্যাডভোকেটকে বলেছিলাম, তিনি জাজকে বলেছিল। আসলে জাজই তো হচ্ছে পারফেক্ট ছিল। কতদিন পরে আপনাকে সে কোর্টে সর্বোচ্চ ওঠানো হয়? আমাকে 19 তারিখ ধরে নিয়ে যায়। আর 19 তারিখ সকালে ধরে নিয়ে যায়। আর যে নিয়ে আসতে, তারপরে হচ্ছে 20 তারিখে সম্ভবত কোর্টে উঠেছিল। আচ্ছা আচ্ছা, আমি না এই এটা প্রশ্নটি বলতে করলাম এই পারছিলাম। জন্য, এটা খুবই আমাকে 20 তারিখ সাধারণ। না হয় 21 তারিখ জি জি, কোর্টে উঠেছিল। না মানে এটি খুবই স্বাভাবিক যে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হয়, কিন্তু এই নিয়মের তো ব্যত্যয় ঘটেছে অনেক ক্ষেত্রেই, যার কারণে এই প্রশ্নটি করা আর কি, যে আপনার ক্ষেত্রে কি হয়েছে। আমি আসলে 2 হাত, আমার তো তারা এই হাত ভেঙে দিয়েছে কিনা সেটা আমি বলতে পারতাম না। 2 হাত আমার ঘাড়ে যে ইয়াটা ছিল, আমি 2 হাত ঝুলে রাখতাম এভাবে। ডিবির গারদে যখন ছিলাম তখন রাতের বেলা তো নিয়ে যায়, 20 তারিখ রাত 2:30 বাজে নিয়ে রিকভারি দিয়েছিল। আমি সহ আমার সাথে আরো 3 জন স্টুডেন্ট ছিল, আমাদেরকে নিয়ে রিকভারি দিয়েছিল। আমার হাতে 12টা ককটেল এবং আমার সাথে যিনি একজন ছিলেন ছাত্র দলের সম্ভবত সেন্ট্রাল যুগ্ম সাধারণ সম্পাদক, ওনার হাতে 8টা পেট্রোল বোমা আচ্ছা দিয়ে তারা রমনা পার্কের কাছে রিকভারি দিয়েছিল। তো তারপর দিন যখন আমার হাতের ব্যথা, আমি থাকতে পারছিলাম না, কান্নাকাটি করছিলাম, তখন একজন কনস্টেবল এসে বলেছিল যে রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে নিয়ে যাবে, তোমাকে আর আদালতে পাঠানো হবে না যদি তুমি বলো যে তোমার হাতে ব্যথা। তো সেই ক্ষেত্রে ওখানে যারা উপস্থিত ছিল তারা অনেকেই বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব যদি কোর্টে উঠায় বা আদালতে তোমাকে উঠায়, তাহলে তুমি ভেবে নিতে পারবা যে তোমাকে আর ক্রস ফায়ার দিবে না। আর যতক্ষণ পর্যন্ত না তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি ধরে নাও তুমি বিপদের মধ্যে আছো, যে কোনো সময় যে কোনো কিছু তারা করতে পারে। তো সেই চিন্তা থেকে আহ, এই ঘাড়ে জোড়ানো যে এই ব্যান্ডেজটা ছিল সেটা পকেটে নিয়ে শাহবাগ থানা থেকে যারা এসেছিল কোর্টে নেওয়ার জন্য, তাদের সামনে ভালো হওয়ার ঢং করতে হয়েছে। আচ্ছা। কিন্তু আদালতে অ্যাডভোকেটকে সব বলা হয়েছিল, অ্যাডভোকেট জাজকে সব বলেছে যে আমার হাতে একটা ইনজেকশনও দেওয়া হয়েছিল, সেটাও জাজকে বলা হয়েছিল যে ও, সেটা আপনার পরীক্ষা হাতে করা হোক। ইঞ্জেকশন দেওয়া হয়েছিল? এটা আসলে যখন আমার হাতে লাঠি দিয়ে চাপ দিয়ে ধরে গেছিল, লাঠি বা লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে, আচ্ছা তখন ইনজেকশন দিলে যেমন একটা ফিল হয় তেমন একটা ফিল হয়েছিল হাতে। এবং হচ্ছে ইনজেকশন উঠানোর পরে যেমন একটু রক্ত বের হয়, সেটাও বের হচ্ছিল। আর আমাকে 11:30টায় বেলা 11:30টায় ধরে নিয়ে গেছিল এবং রাত 9:30টায় আমাকে গারদে নিয়ে যায় আর কি। ওই সময়টার মাঝখানে আমাকে আহ
3 বার প্রায় 3 দফায় টর্চার করেছিল। আচ্ছা। তো ডিবির গারদের 9:30 নেওয়ার আগ পর্যন্ত মানে মোটামুটি আমি আমার শরীরে ব্যথার বিভিন্ন জায়গাগুলোতে আমি বুঝেছিলাম আর কি, ইনজেকশনের মতো ফিল করছিল বিভিন্ন জায়গাতে, বিশেষ করে হাতের এই জায়গাতে যেখানে চাপ দিয়ে ধরে রেখেছিল, হাতের গিরের কাছে কোনো। সেক্ষেত্রে কোর্টে বলা হয়েছিল, অ্যাডভোকেট যিনি আমার ছিলেন তিনি বলেছিলেন জাজকে যেভাবে টর্চার করা হয়েছে, কিন্তু জাজ মাত্র 30 সেকেন্ড ওনার কথা শুনেছেন। ওনার কথা শোনার মাঝখানেই উনি ওনার রায় দিয়ে দিয়েছে। কি রায় দিলেন? রিমান্ড। তারা 10 দিনের রিমান্ড চেয়েছিল, তারা 2 দিন রিমান্ড দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। জনাব রাজিকুজ্জামান রতন, এই যে অবস্থাটি যেটি শুনলাম আমরা, আইনশৃঙ্খলা বাহিনী, আপনি বলছিলেন যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের আচরণ করে এবং সেই আচরণগুলোর সাথে এখনকার যে আচরণের কথা আপনি শুনলেন তার একটি পার্থক্য তো আছেই। পাশাপাশি যে বিষয়টি আপনি বলছিলেন যে আমরা জেনারেলি জানি জঙ্গি দমনের বিষয় যেরকম হয়, মানে জঙ্গিদের সাথে যে আচরণ, রাজনীতিবিদদের সাথে কি একই আচরণ হয়, আবার রাজনীতিবিদদের সাথে যে আচরণ হবে, অরাজনৈতিক কোনো দাবি দেওয়া নিয়ে যারা আসে তাদের সাথে আচরণ, মানে এই আচরণগত পার্থক্য তো নিশ্চয়ই থাকে। না, জঙ্গি হোক অথবা যেই হোক, যখন কেউ পুলিশ হেফাজতে থাকে তখন তাকে নির্যাতন করার কোনো অধিকার নাই। জঙ্গি হলে তার বিচার হবে, কিন্তু নির্যাতন করার তো কোনো আইনি বিধান না, আপনি তো বলছেন কিতাবের কথা, সেটি ঠিক আছে। প্রথমে আমাদের আসতে হবে একটা আইনি ধারা। আইনি ধারা, যে কাজটা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি কাজ করছেন, এটা আমাদের বারবার বলতে হবে। 3rd ডিগ্রি টর্চার বলে একটা কথা আছে, মানে একটা বর্বরতম টর্চার, কাপড় খুলে একদম যৌনাঙ্গে শক দেওয়া থেকে শুরু করে নানা ধরনের যে বিকৃত এক ধরনের অত্যাচার, সেগুলো কিন্তু নিষিদ্ধ করার কথা বলা আছে। এক, আমাদের বাংলাদেশে পুলিশ হেফাজতে নির্যাতন প্রতিরোধ আইন 2013 একটা হয়েছে। এটা কেন হয়েছিল? জাতিসংঘের নির্যাতন বিরোধী যে সনদ, সেখানে বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ। নির্যাতন বিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে বলে বাংলাদেশ 2013 সালে একটা আইন করেছে। সে আইনটা এমন দুর্বল, যদি কোনো শারীরিক এবং মানসিক নির্যাতন করে তাহলে প্রমাণিত হলে 5 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা। তো পুলিশ যে পরিমাণ করে, তারা 50,000 টাকা জরিমানা দিয়েই তারা হয়তো হবে। কিন্তু এ পর্যন্ত 17টা না 18টা মাত্র মামলা হয়েছে এ পর্যন্ত। আচ্ছা, যদি নির্যাতনে কারো মৃত্যু হয়, তাহলে যদি সেটা প্রমাণিত হয় নির্যাতনের মৃত্যু হয়েছে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে। শাস্তির পরিমাণটা দেখেন। এখন এটা গেল পুলিশের দিক, ডিবির দিক। এরপর আমরা আয়নাঘরের অস্তিত্ব আমরা শুনেছি না? এটা কি কোথাও আছে? আমাদের কোথাও কোনো বাহিনীর আয়নাঘর করার কোনো প্রভিশন কি আছে? আচ্ছা, এগুলো দেখলে নির্যাতনের যে বর্ণনাটা আমরা শুনলাম, সেটা শুনলে মনে হয় তারা কি আসলে মানসিক রোগীর মতো হয়ে গেলেন? যে মানুষকে নির্যাতন করে বিকৃত আনন্দ পাওয়া, অনেকটা স্যাডিস্ট মেন্টালিটি। কেন হলেন? কি কারণে হলেন? কেনটাই জানতে চাচ্ছিলাম। এই কেনটা তার মানে কি হুকুমুল তামিল করতে গিয়ে তারা এরকম হয়ে যান, অথবা এর মধ্য দিয়ে তারা এক ধরনের, এটাও ক্রমাগত একটা বাহিনীকে নিপীড়ক করতে 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 নিপীড়নের মনস্তত্ত্ব তাদের মধ্যে তৈরি হয়েছে। ফলে পুলিশের যে সমস্ত সদস্যরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের তো একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দরকার। তাদেরকে অপরাধী বলার আগে তাদেরকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দরকার, যে কেন তারা এটা করলেন। এটা করে কি তারা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন? এটার মধ্যে দিয়ে কি তারা টাকা রোজগার করতে চেয়েছেন? এটার মধ্যে দিয়ে কি বেটার প্রমোশন চেয়েছেন? অথবা এটার মধ্যে দিয়ে তারা প্রতিহিংসা চরিতার্থ করতে চেয়েছেন? এগুলো আমাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট হওয়া দরকার। তারপরে দেখুন মিথ্যা মামলা, মানে একজন পুলিশ লিখছেন হাতে ককটেল ধরিয়ে দিয়ে, মানে লিখতে গিয়ে তার হাত কাঁপে না। তাহলে এই কিভাবে এইরকম জায়গায় চলে যায় একটা রাষ্ট্রীয় বাহিনী? এবং নবী বলছিলেন যে বাধ্য হয়ে যখন এই ধরনের আশঙ্কা আসে যে সে যদি এই মিথ্যা স্টেটমেন্টটা না দেয় তাহলে হয়তো তাকে ক্রস ফায়ারে দেওয়া হতে পারে। আবার ধরুন ক্রস ফায়ার মানেটা কি? যে দুই পক্ষ গোলাগুলি করছে, মাঝখানে কেউ পড়ে গিয়েছে, এটা হলো ক্রস ফায়ার। এখন তো এটা ক্রস ফায়ার না, তো গুলি করে হত্যা করা, কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে ক্রস ফায়ার। এই যে ক্রস ফায়ার কালচারটা আমাদের এখানে একটা ভীতিকর শব্দ চালু হয়েছিল আমাদের এখানে। তারপর আমি আর একটা বিষয় একটু বলবো, যে জজ সাহেব তিনি কি ফিজিক্যাল এক্সামিনেশন করলেন না? যে তার সামনে যিনি উপস্থিত আছেন তিনি তো চোখে দেখছেন এই মানুষটা দাঁড়াতে পারছে না, হাত সোজা করতে পারছে না,
এটা দেখেও তিনি আবার রিমান্ড মঞ্জুর করলেন। তার আচ্ছা, রিমান্ডে প্রতিও কত এরকম নির্দেশনা আছে হয়তো। তাহলে 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 আইন, তিনি যে একজন বিচারক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করার কথা, তাহলে এই বিচারকদেরকে তো আওতায় নিয়ে আসা উচিত, শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। যদি তিনি না পারেন তিনি ছেড়ে দেবেন, কিন্তু তিনি এই রকম ক্রীড়নক হয়ে যাবেন কেন? একটা ছোট্ট ব্যক্তিগত উদাহরণের কথা বলি। আমার বিরুদ্ধে মামলা হলো যে আমি 1 মে একই সঙ্গে 3 থানায় 3টা হোটেলে ক্যাশ বাক্স ভেঙে আমি 30,000 টাকা লুট করেছি, হত্যার হুমকি দিয়েছি, এরকম। বিচারকের সামনে যখন দাঁড়ালাম, ওই বিচারক তিনি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং আমাকে তিনি চিনতেন, আমি সে সময় চট্টগ্রামে কাজ করতাম। তিনি আমার দিকে তাকিয়ে জাস্ট আমার মামলাটা আর একটা কোর্টে ট্রান্সফার করে দিলেন। তিনি কিন্তু এই সাহসটা রাখলেন না যে এই মানুষটাকে আমি চিনি, তিনি ক্যাশ বাক্স থেকে 30,000 টাকা চুরি করতে পারেন না। তারপর একই সময় সকাল 7টায় একই সময় প্লেস অফ অকারেন্স 3 জায়গায়, এই আপনাদের কারণ বাজারের এখানে একটা, পল্টন মোড়ের এখানে একটা, মতিঝিলে একটা, এবং একই এই সকাল 7টায়। এই মামলা তো 4 বছর চলেছে, 4 বছর চলেছে। তো ফলে দেখুন, পুলিশ একটা মামলা দেয়, কিন্তু বিচারক যিনি, তার কি বিচার করার ক্ষমতাটা কমে গেল? আমরা তো আদালতে বলি যে বিচার করা, বিচারের দুটো পার্ট আছে, একটা হলো যাচাই বাছাই করা, সেটাকে বলে বিচার করা, আর একটা হলো রায় দেওয়া। আসলে বিচার করাটা মানে কিন্তু রায় দেওয়া নয় না, কিন্তু তিনি একটা ভার্ডিক্ট দিয়ে দেন, কখনো কখনো শর্ট ভার্ডিক্ট দিয়ে দেন, রায় দিয়ে দেন যে 3 দিনের তাকে রিমান্ডে দেওয়া। আচ্ছা, রিমান্ডে দেওয়ার সঙ্গে নির্যাতনের সম্পর্ক কি? রিমান্ড তো তার কাছে জিজ্ঞাসাবাদ। আচ্ছা, জিজ্ঞাসাবাদের সঙ্গে টর্চারের সম্পর্ক কি? আমাদের এখানে রিমান্ডে দেওয়া মানেই কিন্তু একটা বাণিজ্য মানে ওকে রিমান্ডে দেওয়া হয়েছে মানে টাকা দাও, এবং আমাদের পারসেপশনটা এরকম যে রিমান্ডে যাকে দেয়া হবে তার শারীরিকভাবে তাকে। ফলে এইবার যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে একটা বড় জাগরণ তৈরি হয়েছে, আমরা এর মধ্যে একটু সংস্কার চাই। আমরা পুলিশ বাহিনীকেও একটা মানবিক বাহিনীতে দেখতে চাই, জনগণের বাহিনী হিসেবে দেখতে চাই। প্রিয় দর্শক, এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডক্টর এ কে এম মতিনুর রহমান। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে আচরণের কথা বলা হচ্ছে, এই জায়গায় আপনার কাছে মনে হয় কিনা, যদিও রতন ভাই কিছুটা উল্লেখ করেছেন, দীর্ঘদিন থেকে বিরোধীদের দমন বলি বা বিভিন্ন ঘটনায় দমনের ক্ষেত্রে যে আচরণের সংস্কৃতি তৈরি হয়েছে, সেটি আর মানে সেটি লালন করতে করতে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে গেছে, যার কারণে এখন দেখা গেছে এই যে আমরা ভুক্তভোগীর বর্ণনায় যেটি শুনছিলাম, সেটি কি তারই প্রতিফলন কিনা? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, বর্তমান সময় এই রাষ্ট্রগুলো কিন্তু বলা হয় যে আধুনিক রাষ্ট্র এবং কল্যাণমূলক রাষ্ট্র। তো যে বর্ণনা আমরা শুনছি সেটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য যদি জনগণের উপরে নির্যাতন হয়, সেটি তো আপনি লিটারেলি বলতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালি তো বলতে পারেন না। তো এখানে দেখুন যে নির্যাতনের কথা আমরা আগে শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, মিডিয়াতে দেখেছি, কিন্তু সরাসরি বর্ণনাটা আজকে যেটা শুনলাম, এটি আমি আরও অনেকগুলো বর্ণনা এর মধ্যে আমরা পেয়েছি। তো এটি আমার কাছে মনে হচ্ছে যে এটি লোমহর্ষক, নিঃসন্দেহে লোমহর্ষক। যে কথাটা রতন ভাই বলেছেন, রিমান্ড মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা, আমার সাথে সম্পৃক্ত কতটুকু ক্রস ইন্টারোগেশন হয়। কিন্তু আমরা রিমান্ড বলতে এখন যেটা বুঝি, রিমান্ড মানে হচ্ছে শারীরিক নির্যাতন এবং সিরিয়াসলি টর্চার। আরেকটি জিনিস এখানে দেখেন যে যেটি নুরুন নবী বলার চেষ্টা করেছে, আমার খুব খারাপ লাগলো এই কথাটি একজন শিক্ষক হিসেবে শুনতে গিয়ে। সেটি হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা ছিল। এটা হয়তো আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। সরাসরি আমরা এই আমাদের বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কারী যারা ছিল তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করেছি এবং আমরা তাদের সাথে অতঃপর জড়িত ছিলাম। আমরা গভীর রাতে থানায় গিয়ে শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসছি। কিন্তু নুরুন নবী যে কথা বললো সেটা হচ্ছে তার সম্পর্কে তথ্যটা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিয়েছেন, যেটি শিক্ষার্থীকে টর্চার যখন করে তখন এই কথাগুলো আসছে। আমার এই জায়গা থেকে খুবই কষ্টকর একটা জায়গা যে একজন শিক্ষক, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থাকি অথবা আমি এটাকে সমর্থন না করি, কিন্তু একজন শিক্ষার্থীর সম্পর্কে এই তথ্যগুলো দিয়ে এটি আমি এটা তীব্র নিন্দা করি। আমি এটা নিন্দা করি যে একজন শিক্ষক হিসেবে আমার কাছে এটা মনে হয়েছে। আরেকটি জিনিস আপনি দেখেন যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল, আগেও করা হয়েছিল এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছিল। সেখানে তার যে বর্ণনা, একটা জায়গায় শুধু আমি কোট করি, উনি তখন বললেন যে এই যে টর্চারটা আমাদের করা হচ্ছে, এখান থেকে যদি আমাকে জেলে দেয়, আমি এটা মনে করি স্বর্গে যাচ্ছি, মানে স্বর্গ, তার মানে নরকে আছে, সেখান থেকে স্বর্গ, জেলখানা কেন। এবং সে অনেককে মোটিভেশন দিয়েছেন
যে এটি আমার জাহান্নামে গেলে যে আযাবটা হবে এটি আমি দুনিয়াতেই সেটা করে নিচ্ছি, এই বলে সে সান্ত্বনা দিয়েছেন। তার মানে কি পরিমাণে টর্চার একটা মানুষের উপর হলে এই কথাগুলো একজন মানুষের ভেতর থেকে আসে। আরেকটি জিনিস আপনি দেখেন যে অ্যাকচুয়ালি এই 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 ঘটনায় পুলিশের ভাবমূর্তি কম বেশি সবসময় কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল, বাট গৌরব আছে পুলিশের একেবারে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি। কিন্তু বর্তমান সময় পুলিশের যে ভাবমূর্তি এটি একদম ধুলে মিশিয়ে দিয়েছে। কেমন করে? তাদের কর্মে যোগদান করার পরও কিন্তু তারা অনেকে স্বতঃস্ফূর্ত হয়ে যেতে পারে নাই, এবং অনেক জায়গায় আমি দেখেছি যে যাদের দিক নির্দেশনে তারা এই কাজগুলো করেছে তাদেরকেও তাদের নির্যাতন মানে পুলিশ দ্বারা কিন্তু তারা নির্যাতনের শিকার হয়, নির্যাতন না মানে তারাও কিন্তু হামলার শিকার হয়েছে। আমি একটু উল্লেখ করতে চাই, দেখেন 1991 সাল থেকে আমি যদি মোটা দাগে ধরি 96-95 সাল পর্যন্ত একটি সরকার ক্ষমতায় ছিল, এবং তখনও কিন্তু এই পুলিশ বাহিনী ছিল। তখন আপনি দেখবেন যে সরকারের নির্দেশনা বা সরকারের কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা রেখেছে। 96 থেকে আপনি যদি ধরেন যে 1996 থেকে 2000 সাল পর্যন্ত তখন একটি সরকার ছিল, 2001 থেকে 2005-06 পর্যন্ত আরেকটি সরকার ছিল। 2009 যখন এই ইমিডিয়েট পাস যে সরকার 2009 যখন নির্বাচনের মাধ্যমে আসলেন তখনও কিন্তু একটা সরকার ছিল, এবং আপনি পুলিশের এই রূপটা কিন্তু তখন আপনি দেখেন নাই, আমরা দেখি নাই, আমি জানি না অন্যরা দেখেছেন কিনা। এবং সেটিকে যে আপনি ধরেন 2014 সালের পরে মূলত পুলিশের যে কার্যক্রমটা, যেটা ক্রস ফায়ার, যেটা অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, যেটি ক্রস ফায়ার মানে উভয়ের মধ্যে যুদ্ধ, এটা তো ধরেন এই যে যেটি বলা হলো যে আপনাকে গ্রেপ্তার করা হবে, আপনাকে কিছু ককটেল দেওয়া হবে, আপনাকে কিছু গাঁজা দেওয়া হবে, কিছু ইয়াবা দেওয়া হবে, এগুলো জাস্ট সাজানো। এবং আরেকটু উল্লেখ করে দেখেন যে যেদিন বিএনপি একটা বড় রাজনৈতিক দল যখন প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম থ্রো করলো, এবং এই প্রোগ্রাম তো ওই দিন তারা করতে পারেনি, তার ওই রাতেই আপনার ডিবির যিনি প্রধান ছিলেন উনি বিএনপি অফিসে গিয়ে দেখলেন যে এখানে কি কি আছে। হঠাৎ করে দেখি যে একটু অনেক মানুষের ভিড়, কিছুক্ষণ পর দেখা গেল যে একটু উন্মুক্ত করে দিল, বাথরুমে প্রায় 30-35টা ককটেল সাজানো। তো এগুলো মানুষ আমরা বুঝতে পারতাম, সাধারণ মানুষ হয়তো বুঝতে পারতো না। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষরা জানবে যে এই জায়গাতে এগুলো সব কিছু একটা ড্রামা তৈরি করা হয় মানুষকে বিভ্রান্তি বা মানুষের বিরুদ্ধে মামলা দেওয়ার ক্ষেত্রে। এখানে আমি যে জিনিসটি বলতে চাই, দেখেন 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এই বাহিনীটি একটা লম্বা সময় একটি সরকারের তত্ত্বাবধানে একটা নেক্সাস এমনভাবে তৈরি করা হয়েছিল, মুষ্টিমেয় কিছু ব্যক্তি যেগুলো আজকে হয়তো বিভিন্ন সময় গ্রেপ্তার হচ্ছে, এদেরকে অ্যাকচুয়ালি সরকারের বাহিনী বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এই কথা কিন্তু আসলে বলা যাবে না, এটি একটি বিশেষ রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করা হয়েছিল। ফলে এই নির্যাতনের একটি মানে বলা যায় যে একটা চক্র তৈরি হয়েছিল, যে চক্রের মধ্য দিয়ে মানুষের উপরে এই জুলুম নির্যাতনগুলো হয়েছে। আয়নাঘরের একটি ঘটনা বলেছি, এরকম অসংখ্য ঘটনা যেগুলো এখন আসতেছে, যেগুলো আমি আরেকজন সাম ব্রিগেডিয়ার সাহেব উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি বললেন যে ওনার গামছা দিয়ে যতগুলো উনি চোখের পানি মুছেছেন ওই পানি যদি জমা হতো একটা দিঘিতে পরিণত হতো। আপনি কত বিভৎস চিত্র একটা মানুষের জীবনে হতে পারে যেটি ঘটেছে যেটা রাষ্ট্রীয় কাজ। আমি এটা দিয়ে শেষ করিনি। দেখেন বিচার বিভাগ নিয়ে আমরা যখন কোনো আলোচনায় করতে যাই, এর আগে আমি 9 তারিখে RTVর একটা প্রোগ্রামে ছিলাম এই সাজ্জিদ সালামের সাথে, সেখানে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে কন্টেম্প্ট অফ কোর্ট। আমি একটু বলি যে দেখেন লোয়ার কোর্ট থেকে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনি কনসিকুয়েন্স নিয়ে কিন্তু বিচারের রায় নিয়ে আপনি মতামত দিতে গেলে হয়তো সেটি কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে, বাট আমি যদি কনসিকুয়েন্স নিয়ে কথা বলি যে কোন প্রেক্ষিতে এটা হচ্ছে, সেটি কখনই কন্টেম্প্ট অফ হতে পারে না। এখানে যেটি রতন ভাই বলেছেন, লোয়ার কোর্ট থেকে একজন বিচারক কখনোই তার নিয়ন্ত্রণের বাইরে কোনো রায় দিতে পারেন, সে যে নির্দোষ হোক আর দোষী হোক। এবং আপনি হাইকোর্ট ডিভিশন যেটি সবচেয়ে মানুষের নির্ভরযোগ্য জায়গা, সেটিও কিন্তু যেভাবে ধ্বংস করা হয়েছে, মানে আমি বলছি প্রত্যেকটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে, সেটি কিভাবে রিকভারি হবে আমি জানি না, তবে আমরা আশা করি অবশ্যই এটি রিকভারি করা দরকার। এবং লাস্ট যে কথাটি বলে আমি শেষ করতে চাই, পুলিশ বাহিনীর ভাবমূর্তি আজকে চরমভাবে প্রশ্নবিদ্ধ, অথচ এটি তো সত্য কথা যে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তারাই তদারকি করবে এবং আমাদের নেসেসিটি একটি অংশ। ফলে আমরা কিছুদিন দেখলাম শিক্ষার্থীরা রাস্তায় এটা করেছে, কিন্তু আলটিমেটলি
পুলিশকেই তো এই দায়িত্বটি পালন করতে হবে। তো সুতরাং সেটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সাথে সংশ্লিষ্ট যারা কতিপয় ব্যক্তি, আমি মনে করি তাদেরকে অবশ্যই আইনের আশ্রয় নিয়ে আসা উচিত এবং আইনের মাধ্যমে তাদেরকে সপোর্ট করা উচিত। জি, আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, নূরনবীর কাছে আমি যাব। জি নূরনবী, আপনি এরপরে বের হলেন কবে? নিশ্চয়ই 5 তারিখের পরে। হ্যাঁ, আমি 6 তারিখে বের হয়েছিলাম। জি 6 তারিখ রাত 8টায়। জি। তো তার আগ পর্যন্ত যে বিষয়টি আপনি বলছিলেন যে এরপরে তো আপনার রিমান্ডে দেয়া হলো, রিমান্ডের বর্ণনাটা একটু শুনবো। রিমান্ডে আসলে কিছুই করেনি আর কি, যা টর্চার আগেই করেছিল। আচ্ছা মাঝখানে ওই দিনই 4:30টায় ডিবি হারুন এক জায়গা থেকে মার খেয়ে এসেছিল সাধারণ শিক্ষার্থীদের কাছে। একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছিল। সে এসে আমাকে দেখে খুব রাগী গলায় বলছিল যে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য। আচ্ছা সন্ধ্যা 7:30টার দিকে রায়েরবাগে সম্ভবত সাধারণ মানুষ 3জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলে। তখন এসি গোলাম মুস্তফা আহ, আমার হাঁটুর উপরে আমাকে বসিয়ে পিছনে হ্যান্ডকাপ, 2 হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তার শটগানটা নিয়ে বারবার আসছিল, তেড়ে আসছিল যে আমাকে এখনই শুট করবে। ওখানকার কয়েকজন কনস্টেবল ওকে ধরে রাখতে পারছিল না, যে আহ, ওর ইন্টেনশন হচ্ছে আমাকে মেরেই ফেলবে আর রাখবেন। খুব বাজে বাজে গালি দিয়ে তোদের জন্য আজকে এই অবস্থা, বা আরো কি এমন। আসলে রিমান্ডে কিছু করেনি, রিমান্ডে শুধুমাত্র নিয়েছে সম্ভবত বাড়িতেও পুলিশ পাঠিয়েছিল আচ্ছা। খোঁজ নেওয়ার জন্য। মানে আপনার শারীরিক রিমান্ডে কিছু অবস্থাও তো করেনি। আসলে সেরকম আর ছিল না যে রিমান্ডে আপনাকে কিছু কাজ, কারণ আপনি আগেই আপনার উপর দিয়ে যে মানে একরকম নির্যাতনের ঝড় বয়ে গেছে আর কি। যে বিষয়টি আমরা বলছিলাম যে এটি তো একটি বিষয়, আপনার এই আটকের ঘটনা, রিমান্ডের ঘটনা, এই ঘটনাগুলো তো আপনার শিক্ষক যারা তারা তো নিশ্চয়ই অবগত হয়েছেন। এই সেখান থেকে তাদের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল? আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমাদের পাশে যিনি আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, উনিও বলছিলেন তার ছাত্রদের মানে শিক্ষার্থী যারা আছে তাদেরকে ছাড়িয়ে নেওয়া থানা থেকে বা আইনি ব্যবস্থা নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগর। আপনার এখানে কি এরকম কোনো ঘটনা ঘটেছে বা তারা অবগত হয়েছিলেন? আসলে কিছু শিক্ষক তো থাকেন, তাদের জন্য মন থেকে আসলে সবসময় সম্মান আছে। তারা চেষ্টা করেছেন, আচ্ছা চেষ্টা করেননি আমি বলবো না, চেষ্টা করেছেন। তারা ছুটি আনার জন্য হচ্ছে যখন ওই সময় তো অনলাইন বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র অফলাইনেই কথা বলতে হতো, নেটওয়ার্ক ছিল না। তো আমার আটক হওয়ার অনেক পরেই আমি শুনেছি, আমার আটক হওয়ার অনেক পরেই আমার স্যাররা জানতে পেরেছেন, আমার ডিপার্টমেন্ট এবং আমার ইউনিভার্সিটির যারা যে স্যাররা বলবো ভালো স্যার আর কি, তারা জানতে পেরেছেন অনেক পরে জানতে পেরেছেন। তো অনেকে লালবাগে দেখেছেন নিয়েছে কিনা, অনেকে শাহবাগে দেখেছেন, মানে কোথাও পাননি আর কি। আচ্ছা। আর আর আপনার পরবর্তীতে পরিবারের এমনিতে সদস্যরাও তো, আপনার পরিবারের সদস্যরাও তো ওই সময়টাতে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারাও তো আপনাকে খুঁজে পায়নি হুম বোধহয়। হুম হুম খুঁজে পাইনি, কেউ খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা কেউ জানতো না আমার, মানে রিকভারি দেওয়ার আগে কেউ জানতো না আমি ডিবি কার্যালয়ে আছি। আচ্ছা আচ্ছা। বের হওয়ার পরে এখন যেটি আমরা বলছি যে আইন আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া, মানে এই বিষয়গুলো বা আইনি প্রক্রিয়ায় যাওয়া, যেই যে যাদের বিরুদ্ধে, সেই ধরনের কোনো উদ্যোগ বা সেই ধরনের কোনো ব্যবস্থা কি আপনারা নিতে চলেছেন বা নিয়েছেন কিনা, এরই মধ্যে কোনো পদক্ষেপ? আমি তথ্য প্রমাণ জোর করছি আরো। আমার ক্যাম্পাসে কে হচ্ছে ক্যাম্পাস থেকে নাম দিতে পারে, তার ইনভেস্টিগেশন চলছে। আমার ডিপার্টমেন্টের ভাইয়ারা এবং হচ্ছে ইউনিভার্সিটির অনেকেই এটা ইনভেস্টিগেট করছে। তথ্য প্রমাণ সহ আমি চাচ্ছি আহ, সবাইকে একসাথে মামলা দিব আর কি, ইনশাল্লাহ আইনি প্রক্রিয়ায় আগাবে। জি। আর যেটি আলোচকরাও বলছিলেন যে এই যে রিমান্ডে নেওয়া বা আটকে নিয়ে যেই নির্যাতন, আসলে এই ধরনের
অভিজ্ঞতা, দীর্ঘদিনের যে একটি সংস্কৃতি, এ থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের তো নিশ্চয়ই নানা রকম প্রস্তাব রয়েছে, যেহেতু সংস্কার বিভিন্ন ক্ষেত্রেই সংস্কারের প্রস্তাব রয়েছে। এই ক্ষেত্রে আপনার প্রত্যাশা বা দাবিটি কি? আসলে পুলিশ হয়ে গেছে রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠনের মতো। যেই দলে আসুক সেই দলের কথা মতো পুলিশ কাজ করে। তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা না করে কিন্তু রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করা শুরু করে। এটা আমরা দেখেছি, আমার জন্মের পর থেকেই আমি দেখছি যে পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দ যা বলে তারা তাই করে। আইন শৃঙ্খলা বিগড়ে দেওয়ার কাজও তারা করে, আইন শৃঙ্খলা রক্ষা করার কাজও তারা করে, কিন্তু পরে কার নির্দেশে? উপরের মহলের নির্দেশ। তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যা বলে তারা তাই করে। তো সেক্ষেত্রে অবশ্যই মানে আমাদের স্টেপটা থাকবে এটা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা কাজ করবে। কোনো সাধারণ মানুষকে তারা এইভাবে ধরে নিয়ে একটা এমন একটা মিথ্যা মামলা দিবে, আসলে আমার এটা কল্পনার বাহিরে ছিল। আর আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাকে এইভাবে ধরেছে, আমাকে এইভাবে মেরেছে, আর এরকম মামলা একটা না, আমার মনে হয় প্রবাবলি দিস ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম না আপনি এই পুলিশি এই ধরনের ঝামেলায় বা হয়রানিতে পড়লেন নাকি? হ্যাঁ, আমার তো এর আগে পুলিশের ঝামেলা পড়ার কোনো প্রশ্ন নেই। নিঃসন্দেহে একটা তিক্ত এবং নির্মম অভিজ্ঞতাই বলা যায়। জনাব রাজিকুজ্জামান রতন, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। এই যে পরিস্থিতি থেকে উত্তরণের কথা আমরা বলছি, প্রত্যাশার কথা বলছি, আসলে কি আলোর ইশারা পাওয়া যায়? একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা 2,12,000। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2009 সালে, তখন ছিল এটা 84,000। তার মানে একটা বিরাট সংখ্যক তাদের সময়কালে নিয়োগ পেয়েছে। আবার বাংলাদেশে পুলিশের কিন্তু দায়িত্ব অনেক বেশি, প্রায় 65 ধরনের কাজ তাদের করতে হয়। এবং এই যে 2,12,000 সদস্য আছে, তাদের বিরাট একটা অংশ কিন্তু তারাও নিপীড়িত। এবং তারাও এই জন্য বলেছিলেন যে একদল কর্মকর্তা তারা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে পুলিশ বাহিনীর সাধারণ সদস্যদের উপরেও কিন্তু তারা নানা ধরনের নিপীড়নের মধ্যে ফেলে। ফলে তারাও চেয়েছিলেন পুলিশ বাহিনীর ভিতরে একটা সংস্কার। আমরা মনে করি 1861 সালের যে আইন দিয়ে পুলিশ বাহিনী চলছে, এটা একটা গণতান্ত্রিক সংস্কার হওয়া দরকার। পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো দরকার। আমাদের এখানে প্রতি 1 লাখ মানুষের জন্য 120 জন পুলিশ আছে, যেটা পাশের দেশ ভারতে আছে 1 লাখ মানুষের জন্য 150 জন, কিংবা এই যদি নেপালে যায় এটা 193 জন, আর ওইদিকে আমেরিকার দিকে গেলে তো হয়তো 284 জন। এটা কিন্তু আমাদের এখানে পুলিশের উপর কাজের চাপ বেশি, পুলিশের উপর রাজনৈতিক চাপ বেশি, এবং রাজনৈতিক চাপ থাকে বলে পুলিশ এখান থেকে রাজনৈতিক সুবিধাটাও নেয়। যে কারণে দেখবেন না ডিআইজি সহ বড় বড় কর্মকর্তাদের সম্পদের পাহাড় কীরকম। এই সম্পদটা কোত্থেকে এলো? নির্যাতক বাহিনী হিসাবে নিজেদেরকে গড়ে তুলে তারা আবার সুবিধাও নিয়েছে, কিন্তু সকল সাধারণ পুলিশ সদস্যরা কি সেরকম করেছে? ফলে আমরা আবার ঢালাওভাবে পুলিশ সদস্যদের উপরেই অভিযোগটা আনতে পারি না। তাদের কারো কারো দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। পুলিশ ব্যারাকে যারা যা খায় এবং যেভাবে ঘুমায়, এটাও কিন্তু খুবই অমানবিক এবং কষ্টদায়ক। ফলে এগুলো আমরা আবার বিবেচনায় আনতে হবে। আর পাশাপাশি যেটা করতে হবে, পুলিশ আমি থানায় একবার দেখেছিলাম একটা পুলিশের অ্যাব্রিভিয়েশনটা এরকম: পোলাইট, অবিডিয়েন্ট, লয়াল, ইন্টেলিজেন্ট, কারেজিয়াস অ্যান্ড এনার্জেটিক। এই কথাটা লেখা আছে। তা যদি হয় তাহলে পুলিশের মধ্যে পোলাইটনেস তো পাই না আমরা। কেন পাই না? কিন্তু বলা হয়েছিল তো তারা পোলাইট হবে, তারা অবিডিয়েন্ট হবে। অবিডিয়েন্ট টু হুম? জনগণের প্রতি নাকি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি? লয়াল কার প্রতি? দুর্নীতিবাজদের প্রতি? দুর্নীতিবাজদেরকে দেখলে স্যালুট করবেন আর সাধারণ মানুষকে দেখলে পা দিয়ে লাথি দেবেন, এটা কি লয়ালিটির প্রমাণ হবে? কিংবা ইন্টেলিজেন্ট, তাদের ইন্টেলিজেন্সের অনেক প্রমাণ তারা দিয়েছেন, কিন্তু ওই যে পিটিএ একদম যে দোষ করি নাই সেই দোষও স্বীকার করে ফেলে। একটা গল্প আছে না, যে একবার সুন্দরবন থেকে নাকি সব ইয়েরা পালিয়ে যাচ্ছে, শিয়ালগুলো পালিয়ে যাচ্ছে। বলে কেন? বলে পুলিশ ধরলে যদি রিমান্ডে নিয়ে যায়, আমার মুখ দিয়ে বলিয়ে ফেলবে আমি একটা হরিণ। হ্যাঁ, ফলে এই সে রিমান্ডে নিয়ে যা খুশি তা বলিয়ে ফেলতে পারে। আবার কারেজিয়াস পুলিশের অনেক সাহসের কথা দেখেছি আমরা। জনগণের জানমালের নিরাপত্তার জন্য অনেক সময় সাহস তারা দেখান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এবারও যেটা আমরা দেখলাম, সেই সাহসটা কার বিপক্ষে গেল? এবং এনার্জেটিক, তাদের এনার্জিটা কে নিংড়ে নেয়। ফলে আমরা মনে করি পুলিশ বাহিনীর ভেতর থেকে এই কথাটা আসা উচিত, ডেমোক্রেটিক রিফর্ম হওয়া উচিত, পুলিশের অ্যাটিটিউডের ক্ষেত্রে রিফর্ম হওয়া উচিত,
তাদের রেসপন্সিবিলিটির ক্ষেত্রে রিফর্ম হওয়া উচিত, এবং তাদের রেমুনারেশন পুলিশের যে পরিমাণ পরিশ্রম করে ঠিক সেই পরিমাণ প্রাপ্য তারা পায় কিনা। আর সাথে সাথে শাস্তির বিধান থাকা উচিত। পুলিশে চাকরি করে যে সম্পদের মালিক হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তিটাও ওখানে হওয়া দরকার। ফলে আমরা মনে করি এই যে নূর নবী যে নিপীড়নের কথা বললেন, এরকম অনেক মানুষ যারা কখনোই বলতে পারবে না, সারাটা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, হাতটা হয়তো সোজা করে কখনো করতে পারবে না, অনেকে পুলিশের নির্যাতনের চোখ হারিয়ে সারা জীবন হয়তো পৃথিবীর রূপ দেখবে না, কিংবা মানসিক ট্রমা থাকার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। পুলিশের নির্যাতনের মধ্যে দিয়ে যে মানুষগুলো এরকম নিপীড়িত হয়েছে তাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষতিপূরণের দাবিটাও তাদের জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে মতিনুর রহমান। আমরা শেষ করব যদি কিছু আমি খুব সংক্ষেপে বলি, দুই একটি পয়েন্ট যোগ করব রতন ভাইয়ের সাথে। সেটা হচ্ছে 1861 সালে যে পুলিশ ব্রিটিশ পিরিয়ডে যে আইনটা করেছে, এটা আসলে বর্তমান সময়ে আসলে এটি আমি মনে করি যে এটা সময়োপযোগী নয়, এটি রিফর্ম হওয়া অবশ্যই প্রয়োজন। কারণ পুলিশের জন্মই হয়েছিল খাজনা আদায় করতে কেন্দ্র করে, মানে অর্থাৎ খাজনা আদায় করতে গিয়ে দুইজন রাজার পাশে জমিদার পাশে দুজন দাঁড়াবে, লাঠি নিয়ে ভয় ভীতি প্রদর্শন করে খাজনা যাতে দ্রুত দেওয়া হয়। সুতরাং ওই জায়গা থেকে যদি আপনি এই না সরতে পারেন তাহলে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কখনো আপনি নিয়ে আসতে পারবেন না। আরেকটি জিনিস আমি একটু সংযোগ করব, সেটি হচ্ছে দেখুন আমাদের 18 কোটি মানুষ বলেন আর 20 কোটি বলেন, আপনার 18 কোটি মানুষের পেছনে তো প্রত্যেকটি মানুষের পেছনে একজন করে পুলিশ নিয়োগ করা সম্ভব না। আমি মনে করি যে মানুষের ভিতরে যখন নীতি নৈতিকতা মূল্যবোধ তৈরি হয় তখন আমার পেছনে কিন্তু পুলিশ দরকার নেই, কারণ আমি নিজেই সেলফ কন্ট্রোল মোটিভেশনটা আমার মধ্যে চলে আসে। সুতরাং কিছু দুষ্ট মানুষের জন্য হয়তো পুলিশ বাহিনীর প্রয়োজন আছে, এবং সে কারণে আমি মনে করি পুলিশের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা আসলে হওয়া উচিত একটা সাইকোলজিক্যাল প্রশিক্ষণ, যেটি জনগণের সাথে তারা যেন মিশে যেতে পারে, জনবান্ধব হিসেবে তৈরি হতে পারে। আর সবশেষ যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আইনের শাসন এবং সুশাসন প্রত্যেকটি স্তরে এটি আপনাকে শুধুমাত্র থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি কিন্তু প্রমাণ করতে হবে। এবং আমার মনে হয় সেটি এখন নতুন প্রজন্মের যে ডিমান্ড এবং তাদের যে আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল ফোকাস, আমি মনে করি যে বর্তমান যারা রাষ্ট্র দায়িত্বে আছেন তাদের যেরকম এটা নজর দেওয়া দরকার, এবং ভবিষ্যতে যারা আসবেন তারাও এই জিনিসটি অবশ্যই আমলে নেবেন। কারণ এটি কিন্তু মনে করার কারণ নাই যে বর্তমান প্রজন্ম তারা আসলে এই বিষয়ে যথেষ্ট সচেতন, রাজনৈতিক সচেতন, তাদের ব্যক্তি স্বাধীনতা, এবং তারা আমি মনে করি যে ফিউচার নেতৃত্ব তারা দিবেন না, তারা বর্তমানকে নেতৃত্ব দিচ্ছেন, এবং এটিকে আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আর যারা এই নির্যাতনের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেটি হয়তো আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তবে তাদের রাষ্ট্রীয় তহবিল থেকে সামগ্রিক ক্ষতিপূরণ দেয়া এবং তাদের পরিবারের পাশে রাষ্ট্রের পক্ষ থেকে দাঁড়ানো। এটি অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আসলে নূর নবীর যে নির্যাতনের বর্ণনা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না সেটি আমরা প্রত্যাশা করি। পাশাপাশি সংশ্লিষ্ট যারা ব্যক্তি এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ করবার দুঃসাহস না দেখায়, আর যারা ভুক্তভোগী তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এটিএন সংলাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।